বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস আনোয়ার ইব্রাহিমের। মালয়েশিয়ায় যেতে ব্যর্থ 18,000 কর্মীর বিষয়ে আন্তরিকতা। দুদেশের সম্পর্ক পৌঁছবে ভিন্ন উচ্চতায়, আশা ডক্টর ইউনূসের। খালেদা জিয়াকে হত্যা চেষ্টায় শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে বিএনপির মামলা। হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র 7 দিনের রিমান্ডে। বাংলাদেশে প্রতিভা ভাঙচুরের ঘটনা অবাঞ্ছিত বলছে ভারত। নির্যাতনে বিচার দাবি সংখ্যালঘু জোটের। হিন্দুদের উস্কে দিয়ে দাঙ্গা বাঁধাতে চায় দিল্লি স্টুডেন্টস ফর সভরেন্টির অভিযোগ। আরও চড়েছে কাঁচামরিচ, সবজি, তেল, ডাল, ডিম সহ প্রায় সব নিত্যপণ্যের দাম। ইলিশ মধ্যবিত্তের নাগালের বাইরে। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের এগিয়ে যাওয়ায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকায় সংক্ষিপ্ত সফরে আসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম বলেও আশাবাদ তার। আর ডক্টর ইউনূসের বিশ্বাস, দুদেশের সম্পর্ক উন্নীত হবে নতুন উচ্চতায়। কয়েক ঘন্টার সফর শেষে সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেছেন আনোয়ার ইব্রাহিম। রকুনুজ্জামানের রিপোর্ট। ঘণ্টা কয়েকের সংক্ষিপ্ত সফরে শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরেই মালয়েশিয়ান প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অব অনার। পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয় দুই শীর্ষ নেতার বৈঠক। এতে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, নতুন কর্মসংস্থান তৈরি এবং ভিসা সহজীকরণ বিষয়ে আলোচনা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে নানা জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 কর্মীকে প্রথম দফায় সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়। Uprising here, I will certainly give that a major consideration. At least the first phase, subject to all the conditions being met, can be taken as soon as possible. 18,000. Yeah, 18,000, but the first phase, once we satisfy, I think we'll do it at the fast track, first phase. Thank you. It's very important. আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ার জনশক্তির প্রয়োজন রয়েছে, তবে উভয় দেশের মধ্যে অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে। We need workers, and they cannot be treated as modern slaves. I've said it publicly in the past, present, whether they are from Bangladesh or Indonesia or India, it doesn't matter. Which means, therefore, that the process must be transparent, and the so-called agents, if they are selected, must follow and adhere strictly to the policies. If they promise lodging or in Malaysia for the workers and jobs, they better do. Otherwise, as we have done, we have threatened to cancel, and we have cancelled. So I think that is this new system that we have in Malaysia. The issues on investments, of course, we have Malaysian companies here and Bangladeshi companies in Malaysia. I think what we need to do, if we want this sort of comprehensive strategic partnership, I know you personally, I know your passion about rights of men and women, human rights, human dignity, ihsan or compassion, and now that you are the government, these principles, I trust you would honor as we have tried. There are, of course, excesses, sometimes in the period which is uncertain, but I fully support your position. নতুন বাংলাদেশে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের। We broadly had discussed three core areas of cooperation: political, trade and investment, cultural and humanitarian. We discussed the issue of safe repatriation of the forcibly displaced Myanmar nationals to Myanmar. We requested the Prime Minister to persuade Rohingya repatriation issue in ASEAN fora so that this protracted crisis is resolved. Recognizing the contribution of Bangladeshi workers to both economies, I believe the implementation of the MOU on the employment of Bangladeshi workers 2021 is important. We also discussed the possibility of increasing workers and professional intake from Bangladesh and multiple entry visas for them. We highlighted exchange of higher educational experience through student exchange, faculty exchange,
research projects, and joint master's and doctoral programs. Finally, we express our firm commitment and determination to work closely to elevate our bilateral relations to a new height, consistent with the new Bangladesh. এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথেও দেখা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংক্ষিপ্ত সফর শেষে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সন্ধ্যায়। আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের বাংলাদেশে প্রথম সফর। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ ১১৩ জনের নামে গুলশান থানায় মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে বিএনপির পক্ষে অভিযোগ দায়ের করা হয়। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে চাইলে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন চারদিক থেকে বালুবাহী ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। সেদিন বিপুল সংখ্যক পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে বাড়ির প্রধান ফটকে আটকে রাখা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আপনাদের ১,০০,০০০ পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের, যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান। সাহস থেকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন, সাহস নেই। 10টা লোকও আসে না, ভাড়াটিয়া লোক ভাড়া করে ডিসিএসপি দিয়ে লোক আনায়, বুঝি এটা। না হলে এরকম এত করুণ পরিণতি হয়। 154টা সিট আনকন্টেস্টেড হয়ে যায়, আর বাকি রয়েছে কি, বাকিগুলোও করে ফেলবে। ওটা নিয়ে ওটা কোনো ইলেকশন নয়, এটা যে সিলেকশন হয়েছে, ভাগাভাগি নির্বাচন হয়েছে, এটা আজকে জাতির কাছে পরিষ্কার, দেশের মানুষের কাছে পরিষ্কার। তাই মানুষ আজকে ধিক্কার দিচ্ছে। ধিক্কার দিয়ে আমরা এই সরকারকে ধিক্কার দিই যে আজকে কি করছেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আপনারা দায়িত্ব পালন করছেন, কিন্তু আমি মনে করি যে দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন, সম্মানের সঙ্গে, যাতে আমরাও কাজ করতে পারি, আপনারাও কাজ করতে পারেন, সেভাবে আপনারা করেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, পুলিশ বাহিনী। কিন্তু এটা তো ঠিক নয় যে আমাকে আমার বাড়ির থেকে বেরোতে দেবেন না, এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়। সেটা আপনাদের যে অফিসার ছিল সে গেল কোথায়, তার সাথেই তো আমি কথা বলতে চেয়েছি, কেন আমার পথ আটকিয়েছে, কিন্তু সে কোথায়, কেন সে আসছেন এখন সামনে। এতক্ষণ তো অনেক কথা বললেন, আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো, কি বলছিলেন এতক্ষণ? সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা এই রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইনের আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের বিভিন্ন এলাকায় দুর্গাপুজো উপলক্ষে প্রতিমা ভাঙচুরের ঘটনা অবাঞ্ছিত বলে মনে করছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষার উৎসবে এসব ঘটনা প্রকৃত বার্তা দেয় না। মূর্তি ভাঙার মতো ঘটনাকে অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি। দুর্গাপূজায় সামাজিক সম্প্রীতি রক্ষার কথা বলে জয়সওয়াল বলেন, প্রতিমা ভাঙচুর হলে তা বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে। এক্ষেত্রে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে ভারত তাদের উদ্বেগের কথা জানিয়েছে। সংখ্যালঘুদের সেই সুরক্ষা বাংলাদেশ সরকার নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। এদিকে সংখ্যালঘু নির্যাতনে আইনি পদক্ষেপ নিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি সম্মিলিত সংখ্যালঘু জোটের নেতাদের। তারা বলছেন, হিন্দুরা কোনোভাবেই দেশ ছাড়বে না, দেশের ভেতর আলাদাভাবে তাদের থাকার ব্যবস্থা করারও দাবি জানান তারা। এদিকে হিন্দু সম্প্রদায় ও পাহাড়িদের উস্কে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা চলছে অভিযোগ স্টুডেন্টস ফর সভরেনিটি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীদের। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে।
অন্তর্বর্তী সরকারের কাছে ৮ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সংখ্যালঘু জোট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুদের নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। তাদের দাবি, দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর নজিরবিহীন হামলা হচ্ছে। এ কারণে হিন্দু শিক্ষার্থী সহ সাধুদের এক কাতারে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সমাবেশের আয়োজন। সমাবেশ থেকে সংখ্যালঘু সুরক্ষা আইন, আলাদা মন্ত্রণালয় গঠন সহ অন্তর্বর্তী সরকারের কাছে ৮ দফা দাবি তুলে ধরা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সনাতনীদের উপর সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু সরকার তদন্ত করে না। সরকার চুপ করে বসে রয়েছে। কি জন্য? এর জন্য আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন দিতে হবে। আমাদের তৃতীয় দাবি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটির বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কিন্তু দেখেছেন সংখ্যালঘুর কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় রয়েছে? এদিকে খাগড়াছড়িতে প্রধান শিক্ষক সোহেল রানাকে গণপিটুনিতে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাবি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্টুডেন্ট ফর সভরেন্টি। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা ভারতের। দেশটি শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করছে। যখন কোনো উপজাতি কোনো শিক্ষককে মারে, কোনো সাধারণ নাগরিককে মারে, তখন সে শান্তি বাহিনীর ভূমিকায় থাকে। আর তার উপর যখন কোনো আক্রমণ হয়, তখন সে সাধারণ উপজাতি হয়ে যায়। এই ভিকটিম কার্ডগুলা তারা ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। জীবন দিয়ে গণঅভ্যুত্থানকে সবল করেছি। পাহাড়ের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আবারও যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দেব। 5ই আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে, সে বিপ্লবকে নস্যাৎ করার জন্য ভারতীয় ষড়যন্ত্র, পার্বত্য উপজাতি ভাইদেরকে হাতিয়ার বানিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। দেশের স্বাধীনতা ও সাম্প্রদায়িকতা রক্ষায় প্রয়োজনে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষার্থীদের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। কাঁচা মরিচের দামের ঝালে দিশেহারা ক্রেতারা। কেজিতে 160 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 360 টাকায়। বন্যার অজুহাতে বেড়েছে বেশিরভাগ সবজির দামও। কেজিতে 400 থেকে 500 টাকা বেড়েছে ইলিশের দাম। ডিমের দামও বাড়তি, ডজনে 10 টাকা। ডাল ও ভোজ্য তেলের সরবরাহ কমার অজুহাতে ঊর্ধ্বমুখী পণ্য দুটির দাম। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। দেশের উত্তরাঞ্চলে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কমার অজুহাতে 200 টাকা কেজির কাঁচামরিচ বিক্রি হচ্ছে 360 টাকায়। একই যুক্তিতে পটল, দুন্দুল, করলার মতো সবজিগুলোর দাম কেজিতে 10 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। ক্রেতারা বলছেন, বাজার তদারকির অভাবেই বাড়ছে পণ্যের দাম। গত সপ্তাহে 200 ছিল, 120 ছিল, আজকে হলো 360। বন্যা হয়েছে একখানে, আবার দাম বাড়াইতে জায়গা জায়গা দাম বাড়াইতেছে। সবগুলি বাড়ছে। বেগুন 60 নিছি। বর্তমানে যে ইনকাম আছে, যে আয় আছে, আয়ের সাথে ব্যয়ের সাথে সামঞ্জস্যতা হচ্ছে না। সবজির দাম কেন বাড়তে? আমরা তো বাজারে পাই না, তার জন্য বেচতে পারি না। এখন আমরা বন্যার কারণে বা তরকারি কৃষক গ্রামের থেকে আসে না, বিধায় দামটা বাড়তি। নতুন সরকারকে এটা তাদের মানে একদম স্ট্রিক্টলি করতে হবে। সব মালে 10 টাকা করে বাড়ছে। ডিমের দামে অস্থিরতা লেগেই আছে। নতুন করে ডজনে বেড়েছে 10 টাকা। পাইকারি পর্যায়ে 165 টাকা বিক্রি হলেও খুচরা পর্যায়ে কিনতে হচ্ছে 175 থেকে 180 টাকায়। ব্রয়লার মুরগি 10 টাকা বেড়ে 190 টাকা কেজি এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা কেজিতে। ভাই, মালের আমদানি কম দেখে এরকম বাজার বাড়তেছে। আর মহল্লায় খুচরা বিক্রি করে 180 টাকা, 175 টাকা ডজন, তাও 14.5 টাকা 15 টাকা পিস পড়ে। মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ কেজিতে 500 টাকা পর্যন্ত বেড়ে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা। বিক্রেতারা অন্যান্য মাছের দর কমার কথা বললেও ক্রেতারা বলছেন উল্টো কথা। এই সপ্তাহে মনে করেন কেজিতে 500 টাকা বেশি, আগে ছিল 1500 টাকা কেজি, এখন বর্তমানে 2000 টাকা কেজি। আমার কাছে মনে হচ্ছে আরো বরঞ্চ বাড়ছে গত সপ্তাহের চেয়ে। কিন্তু হলো ছোট মাছ কিনতে হবে, বড় মাছ কিনা তো সম্ভব না এখন। ভোজ্য তেলের সরবরাহ ঠিক না থাকায় 20 টাকা বেড়ে 5 লিটার তেল বিক্রি হচ্ছে 790 থেকে 810 টাকায়। বেড়েছে ডালের দামও।
মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মতলববাজরা দেশ ও জাতিকে দল, ধর্ম ও গোষ্ঠীর ভিত্তিতে ভাগ করতে চায়। তারা জাতীয় দুশ্মন। দুপুরে গাজীপুর রাজবাড়ী মাঠে ছাত্র আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আর কাউকে জাতিকে ভাগ করার সুযোগ দেওয়া হবে না। পোশাক কারখানায় শ্রমিক উস্কানির বিষয়ে জামাতের আমির বলেন, পোশাক শ্রমিকদের উস্কে দিয়ে মতলববাজরা সুবিধা নিতে চায়। এক্ষেত্রে মালিক পক্ষকে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী শ্রমিকদের বেতন পরিশোধের আহ্বান জানান তিনি। বলেন, অফিস পিয়ন থেকে রাষ্ট্রপতি পর্যন্ত দায়িত্বশীল শাসক চায় জামাতে ইসলামী। কিছু মতলববাজ ও লুটতরাজরা এটা চায় না। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্ম নেওয়ার পর থেকে 4টি অধিকার তাকে তার সরকার দিতে বাধ্য থাকবে। আমরা সেই রকম শাসক চাই, গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, অফিসের পিয়ন থেকে শুরু করে বঙ্গভবনের প্রেসিডেন্ট পর্যন্ত। আমরা ওই রকম সদাপুরো দায়িত্বশীল শাসক চাই। যারা মতলববাজ লোভী লোকেরা তারা এটা চাইবে না। আমরা এমন কোন কর্মকর্তা কর্মচারী আগামীতে দেখতে চাই না যে যাদেরকে বাধ্য করা হবে রাষ্ট্র জনগণ বাদ দিয়ে গোষ্ঠীর পূজা করার জন্য। ফিলিস্তিনি সহ মধ্যপ্রাচ্যের ইসরায়েলি বর্বরতা, ভারতে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার পক্ষ থেকে এই প্রতিবাদ সমাবেশ করেন তারা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিজেপি সরকার ইসলাম বিরোধী সরকার। রামগিরি মহারাজ ও বিজেপি নেতা ইসলাম নিয়ে কটূক্তি করায় ভারতীয় হাইকমিশনারকে ডেকে অন্তর্বর্তী সরকারকে প্রতিবাদ জানানোর দাবি জানান তারা। এ সময় ভারতের পণ্য বয়কট করারও ডাক দেন বক্তারা। তাড়াহুড়োর কিছু নেই উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে সময় নিয়ে রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন দেওয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। বলেন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করে এখন ইসলামী বাংলাদেশ দেখতে চায় জনগণ। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে দলটি। এ সময় কালো পতাকা উড়ানোয় 3 জনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ বলছে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আনা হয়েছে। যাত্রী সংকটে বন্ধের উপক্রম বাংলাদেশ ভারত ফ্লাইট চলাচল। ভারত ভিসা কার্যক্রম সীমিত করায় চরম যাত্রী খরায় পড়েছে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো। ঢাকা কলকাতা রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে নভো এয়ার। ইউএস বাংলা গুটিয়েছে চট্টগ্রাম কলকাতা রুটের ফ্লাইট। ধারণ ক্ষমতার 50% যাত্রীও না পেয়ে অন্য রুটে ফ্লাইট নেমেছে অর্ধেকে। এই ধারা চলতে থাকলে শীঘ্রই দুদেশের আকাশপথের যোগাযোগ বন্ধের শঙ্কা এয়ারলাইন্সগুলোর। জিয়াউল হক সবুজের রিপোর্ট। মাস দুয়েক আগেও প্রায় 100 যাত্রী নিয়ে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে বেশিরভাগ ফ্লাইট। কিন্তু সেই চিত্র পাল্টে গেছে 5 আগস্টের পর। ভারত নামমাত্র মেডিকেল ভিসা ইস্যু করলেও পর্যটন সহ অন্য ভিসা বন্ধ রাখায় ফ্লাইট অর্ধেকে নামিয়ে এনেছে দেশি বিদেশি 6টি এয়ারলাইন্স। টোটালি আমরা ফ্লাইট অপারেট করতাম 32টা। ঢাকা কলকাতা ছিল উইকলি 14টা, চিটাং কলকাতা 7টা এবং ঢাকা থেকে চেন্নাই ছিল 11টা ফ্লাইট। নাওয়েডেজ ভিসা জটিলতার জন্য আমরা এখন ঢাকা থেকে কলকাতা অপারেট করছি 6টা ফ্লাইট। চিটাং কলকাতা টোটালি সাসপেন্ডেড এবং ঢাকা চেন্নাইতে আমরা 6টা ফ্লাইট অপারেট করছি। নিয়ারলি 50 to 60% লোড ফ্যাক্টর নিয়ে আমাদেরকে অপারেট করতে হচ্ছে। বাট ভিসা যত আমি বলবো যে সংখ্যাটা যদি এখনও জীবিত থাকে তাহলে আমি বলবো যে সংখ্যাটা আরও কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যাত্রী সংকটে 16 সেপ্টেম্বর থেকে ঢাকা কলকাতা রুটের পাখা গুটিয়ে রেখেছে নভো এয়ার। ভিসা জটিলতা শিগগিরই দূর না হলে বাংলাদেশ থেকে কলকাতা, চেন্নাই ও দিল্লি সহ অন্য রুটের ফ্লাইটও বন্ধের শঙ্কা তাদের। লোকজন ভিসা পাচ্ছে না, তো ভিসা পাচ্ছে না, ন্যাচারালি ট্রাভেল ড্রপ করে গেছে 80%-এর উপর। 25-30% হলো প্যাসেঞ্জার মুভ হচ্ছে জাস্ট জুলাইয়ের আগের তুলনায়। তো সেই ক্ষেত্রে তো মানে এত বেশি লস, যেটা এই লস দিয়ে ফ্লাইট চালানোর কোনো মানে হয় না। সেই জন্য আমরা কলকাতা ফ্লাইটটা বন্ধ করে দিয়েছি। আকাশপথের যোগাযোগ স্বাভাবিক করতে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন দূর করার জোর তাগিদ এয়ারলাইন্সগুলোর। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন,
বাংলাদেশে যেন আর কোনো নতুন দখলদার ভোট ডাকাত স্বৈরাচার তৈরি না হয় সেজন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়িতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সমাবেশে তিনি কথা বলেন। অবিলম্বে ডাকসু সহ সকল ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানান নূর। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে এক প্রজ্ঞাপনে বিগত ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত হওয়া সকল স্থানীয় নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলার নতুন নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। গাজীপুরের শ্রমিক অসন্তোষের পেছনে কথিত স্বৈরাচার ও বিদেশিদের হাত রয়েছে বলে অভিযোগ করেন নুরুল হক নূর। টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে শেরপুরে কয়েক হাজার পরিবার পানিবন্দী, ডুবেছে সড়ক ও ফসলি জমি। জেলার সীমান্তবর্তী সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। নালিতাবাড়ী উপজেলার ভোগাই, চেল্লাখালী, ঝিনাইগাতি উপজেলার মহারশী, সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপরে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শেরপুর সহ সবকটি উপজেলা সদরে। বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে তলিয়ে গেছে শেরপুর নালিতাবাড়ী ভায়া গাজীর খামার সড়ক। ডুবেছে গ্রামীণ সড়ক ও ফসলি জমি। পানি ঢুকেছে বাড়িঘর এবং দোকানপাটে। হঠাৎ বন্যায় আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা। মুন্সিগঞ্জে নিখোঁজ আওয়ামী লীগ নেতার লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এদিকে চট্টগ্রামের মিরসরাই রূপসী ঝর্ণার গভীর কূপ থেকে 2 পর্যটকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরের বীরতারা ইউনিয়নের নিজ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজাহান শেখের লাশ। বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। স্বজনরা জানান, শাহজাহান শেখ সবসময় নেশাগ্রস্ত থাকতেন। তার মৃত্যুর বিষয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও তারা জানান। এদিকে চট্টগ্রামের মিরসরাই ঝর্ণা দেখতে গিয়ে মারা গেছেন 2 পর্যটক। শুক্রবার সকালে মিরসরাই উপজেলার ওয়াহিদপুর ইউনিয়নের পাহাড়ে রূপসী ঝর্ণা দেখতে যান বেশ কয়েকজন পর্যটক। এ সময় 2 পর্যটক ডুবে যান। পরে ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করে। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন ও জামালপুরে ট্রাক চাপায় ইজি বাইকের চালক সহ 3 জন নিহত হয়েছেন। রাত 1টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের কালিহাতী লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছলে কালিহাতী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের 4 যাত্রী নিহত হন। এই ঘটনায় আহত অন্তত 8 জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সকালে জামালপুরের বেলটিয়া টিউবওয়েল পার মোড়ে 3 জন নিহত হন। পুলিশ জানায়, ঢাকা থেকে জামালপুরগামী একটি ট্রাক যাত্রীবাহী ইজি বাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইজি বাইক চালক সহ 3 জন নিহত হন। তারা হলেন ইজি বাইক চালক রোকন মাহমুদ, মরিচ ব্যবসায়ী আব্দুল মালেক ও জামালপুর বেলটিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুস্তাফিজুর রহমান। আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। আওয়ামী দুঃশাসনে গুম খুন হওয়া বিএনপি নেতাকর্মী এবং জুলাই আগস্ট গণহত্যায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে ঢাকার লালবাগ থানার 23 নম্বর ওয়ার্ডের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। বাদ জুমা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এতে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি হামিদুর রহমান হামিদ। মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম 96-97 এর আয়োজনে ডাফ ফ্যামিলি নাইট 2024 অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রায় 500 অ্যালামনাই এবং তাদের পরিবারের 1000-এর কাছাকাছি সদস্য অংশ নেন। মিলন মেলায় নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত শিক্ষক, রাজনীতিবিদ, আমলা, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, কর্পোরেট কর্মকর্তা, ব্যবসায়ী, ব্যাংকার সহ নানা পেশার সম্মিলন হয়। আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্রও অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঠক ফোরামের আয়োজনে নবীনবরণ ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ে সেমিনার হয়। এছাড়াও ক্যারিয়ার গঠনমূলক আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ সুকরঞ্জন সমাদ্দার মিলনায়তনে সেমিনারে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা, সাবেক ও বর্তমান উপদেষ্টারা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল। লায়ন্স জেলা 315 B2 এর উদ্যোগে সকালে আগারগাঁও ডাকভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে লায়ন্স চক্ষু হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন আইডি এন্ডোর্সি লায়ন্স নাজমুল হক, গ্যাট এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম,
জেলা গভর্নর শফিউল আলম শামীম সহ বিভিন্ন পর্যায়ের লায়ন ও লিও নেতারা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কালীরহাট এলাকায় তিস্তার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিরুল হক ভুইয়া। এ সময় তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে অনুন্নয়নের বাজেট থাকে। পর্যাপ্ত বাজেট দিয়ে বন্যার পানি নেমে যাওয়ার পর ভাঙন কবলিত এলাকায় কাজ করা হবে। উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান এবং নদী বিশেষজ্ঞ ডক্টর তুহিন অদূত সহ অন্যরা। পার্বত্য অঞ্চলে সব ধরনের জাতিগত সংঘাত নিরসন এবং সকল জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে খাগড়াছড়িতে। জেলা প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার ব্যানারে সংবাদ সম্মেলনে 5 দফা দাবি জানানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা। ফিফা ফুটসালের ফাইনালে উঠেছে লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। দারুণ ক্রীড়াশৈলী আর সাফল্যের কারণে ব্রাজিল আর্জেন্টিনা সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দল। ফুটবল বিশ্বকাপ এলেই পেলে, ম্যারাডোনা, রোনালদো, বাতিস্তুতা, মেসি, নেইমারদের নিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশ সহ সারা বিশ্বের সমর্থকরা। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। এবার সেই সুপার ক্লাসিকোর স্বাদ পাওয়া যাবে ফুটসালের ফাইনালে। উজবেকিস্তানে আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সকে এবার সেমিফাইনালে 3-2 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অন্য সেমিফাইনালে ব্রাজিল 3-2 গোলে হারিয়েছে ইউক্রেনকে। খেলার ধরন এক হলেও ফুটবল আর ফুটসালের নিয়মকানুনে কিছু পার্থক্য রয়েছে। খেলা হয় ইনডোরে। 11 জনের পরিবর্তে প্রতি দলে খেলতে পারে 5 জন করে। বলের আকার সাধারণ ফুটবলের তুলনায় কিছুটা ছোট। ফুটবলের চর্চা হয় সারা বিশ্বেই। তুলনায় ফুটসাল অনেকটাই নতুন, তবে ফুটবলের মতো ফুটসালও দক্ষিণ আমেরিকায় দারুণ জনপ্রিয়। বল নিয়ে কারিকুরিতে বরং এই ফুটসালাররাই বেশি এগিয়ে। ফুটসাল বিশ্বকাপে সাফল্যে এগিয়ে ব্রাজিল আর্জেন্টিনা। আগের 9 আসরের 5টিতেই চ্যাম্পিয়ন ব্রাজিল, 2016 সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস আনোয়ার ইব্রাহিমের। মালয়েশিয়ায় যেতে ব্যর্থ 18,000 কর্মীর বিষয়ে আন্তরিকতা। দুদেশের সম্পর্ক পৌঁছবে ভিন্ন উচ্চতে আশা ডক্টর ইউনূসের। খালেদা জিয়াকে হত্যা চেষ্টায় শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে বিএনপির মামলা। হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র 7 দিনের রিমান্ডে। বাংলাদেশে প্রতিভা ভাঙচুরের ঘটনা অবাঞ্ছিত বলছে ভারত। নির্যাতনের বিচার দাবি সংখ্যালঘু জোটের। হিন্দুদের উস্কে দিয়ে দাঙ্গা বাঁধাতে চায় দিল্লি। স্টুডেন্টস ফর সভরেন্টির অভিযোগ। আরও চড়েছে কাঁচামরিচ, সবজি, তেল, ডাল, ডিম সহ প্রায় সব নিত্যপণ্যের দাম। ইলিশ মধ্যবিত্তের নাগালের বাইরে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটাকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।